নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 13ই অগস্ট বৃহস্পতিবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে, পাবেন না কারা, আইন নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর কি শর্ত? স্বাধীনতা দিবসে বড়সড় হামলার ছক ফাঁস, ধৃত পাক চরের কাছে মিলল ফোর্ট উইলিয়ামের ছবি, ম্যাপ তদন্তে সেনাও। মুখে এনসিপিআই, খাতায় তৃণমূল, ফের স্পিকারের কাছে অভিষেক, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, জ্ঞান সীমিত কটাক্ষ কাকলির। তৃণমূল সরকারের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্রই বাতিল, রায় ঘোষণা করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মমতার দেওয়া বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কি হওয়া উচিত সংসদে বললেন শ্রমিক। শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্র আউট, বীরভূমের রামপুরহাটের রাস্তার নাম বদল, ফলক উদ্বোধন, বিজেপি বিধায়কের, শুরু বিতর্ক। 24 ঘন্টার ম্যারাথন আলোচনার প্রস্তাব অমিত শাহের, উনি কি বলছেন যায় আসে না, সাফ জানিয়ে দিলেন রাহুল। বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, সাবধান হয়ে যান নইলে নানুরে চাঞ্চল্য। যন্তর মন্তরেই শেষ নয়, দ্রুত সিজন 2 দেখবে দেশ, জানালেন দীপকে। আরো বড় আন্দোলনের চলতে পাকাচ্ছে সিজেপি। 144 থেকে 209 কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস বিল পাশ হলো বিধানসভায়, ফের বিচ্ছিন্ন হওয়ার পথে হাওড়া এবং বালি পুরসভা। ইমরান খান মৃত, পাক সাংবাদিকের বিস্ফোরক দাবি ঘিরে পাকিস্তানে তোলপাড়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে ফের রহস্য। 15ই অগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ, হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে। ড্রাই স্টেট অতীত, বিহারে ফিরছে মদ, নীতিশের ঐতিহাসিক সিদ্ধান্ত মুছবে বিজেপি সরকার। দুদিনে উলুবেড়িয়া পুরসভার 19 কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরো বোর্ড। কারণ আমি বদনাম করিনি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের। স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে কেষ্টপুরে পুকুরে পড়লেন বধূ, প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় উদ্ধার নিথর দেহ। বিধানসভায় পাশ 2 পুরসভা সংশোধনী বিল, প্রাক্তন বিধায়কের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। হুজুগে বলেছিল তৃণমূল, অভয়াকাণ্ডের 2 বছর পর ফের 14ই অগস্ট রাত দখলের ডাক অগ্নিমিত্রার। 2 বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে 20 ফুট উঁচু মোবাইল টাওয়ারের যুবক। সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পাল্টা চাপ শাহের। অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, প্রতি মাসে কবে অ্যাকাউন্টে 3000, তারিখ বলে দিলেন শুভেন্দু। বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্থা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের। চাকরি পিছু 6 লক্ষ, পুরসভার 284 জনের অবৈধ নিয়োগ থেকে সুজিতের অ্যাকাউন্টে 9 কোটি, আদালতের দাবি ইডির। কাকিমার ডাক দিয়ে দাঁড় করিয়ে টান মেরে সোনার হার ছিনিয়ে নিল দুষ্কৃতীরা, পুজোর থালা হাতে হতবাক বালির বৃদ্ধার। কিছু না করে কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা, কেষ্ট টুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলীপের। হামিমের পর রানা তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের, বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার। সরকারি 2 প্রকল্পের টাকা পেলেও মিলবে অন্নপূর্ণার 3000, সঙ্গে আরো ছাড়, বড় ঘোষণা শুভেন্দুর। বস্তি সরিয়ে ফ্ল্যাট করে দেবেন বলেছিলেন, 2 বছর হয়ে গেল, করেননি কেন? আগের মন্ত্রী ফিরহাদকে বিঁধলেন অগ্নিমিত্রা। তৃণমূল নেতার সম্পত্তির খোঁজে গুপ্তচর তথ্য জেনে কোটি টাকার তোলা চাইছেন বিজেপির একাংশ, অভিযোগ বর্ধমানে। রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলু মণ্ডলের 242টি গাড়ি, বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা পাথর সম্রাটের। বিধায়করা সেবা কেন্দ্র চালু করলে নামকরণ করুন নেতাজির নামে, অনন্ত ইস্যুতে ড্যামেজ কন্ট্রোল মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে চরম বিদ্যুৎ সংকট, রাত 8টায় দোকান, বাজার, শপিং মল বন্ধের নির্দেশ, মাথায় হাত ব্যবসায়ীদের। এসবিআইতে 9000-এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি। স্বামী সরকারি চাকরি করলে মিলবে না, কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা, মুখ্যমন্ত্রী জানালেন সব নিয়ম। নেতাজিকে অসম্মানে করা ব্যবস্থা, অবশেষে পুলিশকে নির্দেশ শুভেন্দুর, অনন্ত মহারাজকে ঘিরে বাড়ল চাপ।
আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা কারা পাবেন আর কারা বাদ পড়বেন, নবান্নে বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা ভাতা সংক্রান্ত নিয়মকানুন এবং উপভোক্তা বাছাই প্রক্রিয়া নিয়ে বুধবার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র যাচাইয়ের কাজ বর্তমানে অন্তিম পর্যায়ে রয়েছে। আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। বয়সসীমা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পরিবার ও পেশা, যে কোনো বেসরকারি সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা এই প্রকল্পে আবেদন জানাতে এবং সুবিধা পেতে পারবেন। অন্যান্য ভাতা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যারা ৩,০০০ টাকার কম ভাতা পান, যেমন ১,৫০০ টাকা বিধবা ভাতা, তারা কেবল অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাই পাবেন। তবে এই ক্ষেত্রে দুটি বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এক, দিব্যাঙ্গ ভাতা। যারা দিব্যাঙ্গ ভাতা পান তারা অন্নপূর্ণা যোজনার পাশাপাশি ওই ভাতাও পাবেন, দুটি ভাতাই মিলবে। ২, পিএম কিষাণ নিধি। পিএম কিষাণ নিধি যোজনার উপভোক্তা কৃষকদের পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার যোগ্য হবেন। কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন? আয়ের শর্ত, মাসিক ১০,০০০ টাকা বা তার বেশি আয় করেন এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা বা তার বেশি হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। বয়স ২৫ বছরের কম বয়সী মহিলারা এই যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানা, ৭টি পুর নিগম এলাকার কোনো বাসিন্দা যদি ৫০ ডেসিমেলের বেশি জমি থাকে তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। উল্লেখ্য, গ্রামীণ এলাকার জমির পরিমাণের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। সরকারি চাকরি, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা কিংবা সরকার ও সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত পরিবারের কেউ থাকলে এই সুবিধার আওতায় পড়বেন না। ৬০ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীরাও এর বাইরে থাকবেন। বাড়ির আয়তন, পূর্বে ৩ কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি থাকলে অন্নপূর্ণার অর্থ না পাওয়ার কথা বলা হলেও গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই শর্ত বর্তমানে শিথিল করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, টাকা পাওয়ার দিন। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাপেক্ষে আগামী ১৭ তারিখ থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দপ্তর জেলাওয়ারি এই অর্থ ট্রান্সফার করবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। উপভোক্তার সংখ্যা, প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হয়েছিল এবং জুলাই মাসে তা বেড়ে ১,১৯,০০,০০০-এ পৌঁছয়। আগামী কিস্তিতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। অভিযোগ প্রতিকার, কোনো যোগ্য উপভোক্তা যাতে বঞ্চনার শিকার না হন তার জন্য একটি বিশেষ অভিযোগ পোর্টালের ব্যবস্থা করা হচ্ছে। এই পুরো বিষয়টি বিডিওদের তত্ত্বাবধানে এবং মুখ্য সচিবের নজরে পরিচালিত হবে। সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পাল্টা চাপ শাহের। যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ নিয়ে বিরোধীদের সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত তিনি। আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বিরোধী শিবিরের উপর চাপ আরও বাড়িয়ে আলোচনার সময় নির্ধারণের জন্য স্পিকারকে চিঠি লিখলেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, বিরোধী শিবিরের সঙ্গে কথা বলে আলোচনার সময় নির্ধারণ করুন স্পিকার। স্পিকারকে লেখা চিঠিতে শাহ বলেছেন, দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আমার বিশ্বাস অটুট। আগেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে সরকারের তরফে জানিয়ে দিয়েছেন যে আমরা আলোচনায় রাজি। আমি এখানে উল্লেখ করতে চাই, বিরোধীদের অনুরোধেই আমরা প্রশ্ন ফাঁস ইস্যুতে আলোচনা করেছি। আমি চাই আপনি বিরোধীদের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সময় ঠিক করুন। ওই সময় আমি মাঠে থাকব। আমি বিরোধীদের সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। নিট পরীক্ষার্থীদের উপর পুলিশি দমন পীড়ন, রাম মন্দিরের অনুদান চুরি ইত্যাদি বিষয়ে আলোচনার দাবিতে বিরোধী সংসদে অচলাবস্থা তৈরি করছে। বাদল অধিবেশনে বারবার মুলতবি হয়েছে। এই পরিস্থিতিতে শাহ এদিন সকালেই জানান, আমার আজ বিকেল ৩টে থেকে বিষয়টি নিয়ে আলোচনা আমরা আজ বিকেল ৩টে থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগামীকাল বিকেল ৩টে পর্যন্ত এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আমি। এখন বিরোধী দলকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আলোচনা চায় নাকি ক্রমাগত বিশৃঙ্খলা চালিয়ে যেতে আগ্রহী। কিন্তু অমিত শাহের এই প্রস্তাব এক প্রকার উড়িয়ে দেন বিরোধীরা। রাহুল গান্ধী বলে দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো ভাষণ শোনার আগ্রহ নেই বিরোধীদের, বরং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কেন দমন পীড়ন হলো তার জবাব দিতে হবে অমিত শাহকে। এরপরে পাল্টা চাপ দেওয়ার ছক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এবার সোজা
স্পিকারকে চিঠি লিখে বিরোধীদের সঙ্গে কথা বলার আর্জি জানান। তিনি জানান, স্পিকার যদি আলোচনার প্রস্তাব নিয়ে যান তাহলে বিরোধী শিবির উভয় সংকটে পড়বে। সেক্ষেত্রে হয় তাদের সেই প্রস্তাব গ্রহণ করে সংসদ চলতে দিতে হবে এবং শাহের ভাষণ শুনতে হবে, নয়তো তাদের সংসদ চলতে দেওয়ার সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠবে। ধৃত পাক চরের কাছে ফোর্ট উইলিয়ামের ছবি, ম্যাপ। স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক ফাঁস। 14 বছর ভারতে থেকে ভুয়ো ভোটার ও আধার কার্ড তৈরি, শেষে বাংলাদেশে পালানোর পথে হাবড়ার এসটিএফ এর জালে পাক আইএসআই এজেন্ট। মঙ্গলবার রাতে যশোর রোড ধরে বেনাপোল সীমান্তের দিকে যাবার সময় রানা রৌফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করে এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছে আরও এক সহযোগী মোহাম্মদ ইজাজকে। ধৃত রানাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে উঠে এসেছে। শুধু তাই নয়, ধৃতের কাছ থেকে ফোর্ট উইলিয়ামের ছবি এবং একটি ম্যাপ উদ্ধার করেছে তদন্তকারীরা। কিন্তু কিভাবে কলকাতায় সেনা সদর দপ্তরের ছবি এবং ম্যাপ ধৃত পাক আইএসআই এজেন্টের কাছে গেল, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনকি আগামী 15ই আগস্টের আগে ধৃতদের বড়সড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও এখন এসটিএফ এর তদন্তের রাডারে। তবে এই বিষয়ে ইতিমধ্যে সেনা গোয়েন্দাদের সঙ্গে এসটিএফ এর যোগাযোগ রয়েছে বলে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ভারতীয় সেনার গতিবিধি, সামরিক পরিকাঠামো এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাদের কাজ। এমনকি পেট্রোপোল ও গোজাডাঙ্গা সীমান্তে সেনার গতিবিধি ও সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে দফায় দফায় রানা এবং মোহাম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফ এর আধিকারিকরা। ঠিক কি তথ্য পাক গুপ্তচর সংস্থার কাছে গিয়েছে সে বিষয়ে আরও তথ্য পেতে মরিয়া তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের বাড়ি পাকিস্তানের ফয়সলাবাদ জেলার হাফিজাবাদ গ্রামে। 2012 সালে নেপালের কাঠমান্ডু সীমান্ত দিয়ে রক্সোল হয়ে এ রাজ্যে ঢোকার পর কলকাতার তপসিয়া সেকেন্ড লেনে থাকতে শুরু করে। ইজাজের সাহায্যে রানা ওয়াহাব আলম নামে ভুয়ো ভোটার ও আধার কার্ড বানিয়েছিল বলে অভিযোগ। পরে এসআইআর প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। তদন্তকারীরা জানতে পেরেছেন বেশ কয়েকবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়েছে সে, কিন্তু বাংলাদেশে পালানোর আগে ফাঁস হয়ে যায় গোটা বিষয়টি। এসটিএফ এর দাবি, 11ই আগস্ট বিশেষ সূত্রের মাধ্যমে রানার গতিবিধির খবর পাওয়ার পর নজরদারি শুরু হয়। যশোর রোড ধরে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রানা ও ইজাজ। সেই সূত্রে মঙ্গলবার রাতে হাবড়ার চোংদা মোড়ে নজরদারি বাড়ায় এসটিএফ। আনুমানিক রাত 12:30 নাগাদ পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয় রানা রৌফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম এবং মোহাম্মদ ইজাজকে। যদিও বাংলাদেশে ঢোকার আগে কয়েকজন সীমান্ত দালালের সঙ্গেও নানা যোগাযোগ করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের একাধিক মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ চ্যাট, 2টি সিম কার্ড এবং ফোন নাম্বার লেখা নোটবুক উদ্ধার হয়েছে। কিছু চ্যাট নম্বর মুছে ফেলার প্রমাণও মিলেছে বলেই এসটিএফ সূত্রে খবর। আগে পাক যোগ সন্দেহে ধৃত হামিম মণ্ডল, অর্পিতা সরকার ও আদিত্য সিং এর সঙ্গে রানা ও ইজাজের যোগাযোগ ছিল বলে এসটিএফ এর দাবি। রানার মোবাইলে ওই 3 জনের নাম্বার সেভ করা ছিল। তাদের সূত্র ধরেই আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহ আরও কয়েকজনের নাম তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর। ফলে 14 বছর কলকাতায় থেকে তাদের কার্যকলাপ কতটা বিস্তৃত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ রাজ্যে কার আশ্রয় ছিল তারা, কিভাবে ভারতীয় নথি তৈরি করলো, আয়ের উৎস কি এবং সেনা রেলের তথ্য কিভাবে বাইরে পাঠানো হতো, এসবই এখন তদন্তের কেন্দ্রে। কাকিমা ডাক দিয়ে দাঁড় করিয়ে টান মেরে সোনার হার ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। পুজোর থালা হাতে হতবাক বালির বৃদ্ধা। প্রতিদিন সকালে বাড়ির সামনে একটি মন্দিরে পুজো দিতে যান মীরা ভূতিকা। বুধবার সকালেও গিয়েছিলেন হাওড়ার বালির ওই বাসিন্দা। পুজোর থালা হাতে বাড়ি ফিরছেন, হঠাৎ কাকিমা বলে ডাক দিলেন পিছন থেকে কেউ। ফিরে তাকিয়েছিলেন মন্দির ফেরত মীরা। তারপর যা ঘটলো তাতে হতভম্ব হয়ে রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন 70 বছরের বৃদ্ধা। মীরা জানান, সকালে পুজো দিয়ে বাড়ির রাস্তা ধরেছিলেন, বাড়ি থেকে মন্দির হেঁটেই যাতায়াত করেন। এর ওর সঙ্গে দেখা হয়, সৌজন্য বিনিময় হয়। বুধবারও বাড়ির তর্ক সিদ্ধান্ত লেন ধরে বাড়ির পথে হাঁটছিলেন তিনি। খানিক দূর থেকে তাকে কাকিমা বলে কেউ একজন ডাকেন। তিনি ফিরে দেখেন একটি বাইকে 2 যুবক বসে। তাদেরই একজন ডেকেছিলেন। তিনি চেনার চেষ্টা করতেই সেই যুবক মুচকি হেসে বলে, আমাদের চিনতে পারছেন না? মীরা মনে করার চেষ্টা করেন ওই দুজনকে আগে কোথায় দেখেছেন তিনি। আত্মীয়দের কেউ কি? মাত্র কয়েক সেকেন্ড কেটেছে, তার মধ্যেই ওই 2 যুবক বাইক নিয়ে দ্রুত বেগে বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ান। কিছু বুঝে ওঠার আগে তার গলার সোনার হার টান। চিৎকার করে ওঠেন মীরা। ততক্ষণে 2 ছিনতাইকারী সশব্দে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছে। স্থানীয়রা ছুটে যান বৃদ্ধার কাছে। ঘটনার আকস্মিকতায় তিনি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। স্থানীয় লোকজন খানিক চেষ্টা চরিত্র করেও ধরতে পারেননি অভিযুক্তদের। ছিনতাইয়ের খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। সন্ধেবেলা এমন ঘটনায় শোরগোল বালির ওই পাড়ায়।
তৃণমূল সরকারের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্রই বাতিল, রায় ঘোষণা করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজা শেখর মান্তা এবং বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানায়, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই, তাই এই ধরনের শংসাপত্রগুলির আর বৈধতা নেই। যাদের এই শংসাপত্র রয়েছে তারা এখন থেকে সাধারণ শ্রেণী জেনারেল ক্যাটাগরি হিসেবেই বিবেচিত হবেন। 2010 সালের পর রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুভাগে ভাগ করা হয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই সমস্ত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। 2024 সালে এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়ে দেয়। তাদের ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয়। নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল আদালত। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। তবে শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। আদালতের নির্দেশ অনুযায়ী এরপরেই নতুন করে সমীক্ষা করে ওবিসি শ্রেণীবিন্যাস এ এবং শ্রেণীবিন্যাস বি তালিকায় কিছু বদল করে তৃণমূল সরকার। তা নিয়েও কলকাতা হাইকোর্ট আপত্তি তুলেছিল। অভিযোগ, মাত্র 2500 নমুনা সংগ্রহ করে সমীক্ষা হয়েছে এবং তার ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে মোট 142টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। হাইকোর্ট আপত্তি করলে ফের সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু এবার আর শীর্ষ আদালত এই মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে নতুন নিয়ম অনুযায়ী ওবিসি শংসাপত্র দেওয়ার কাজ চলছিল। সেই নতুন শংসাপত্রগুলি পরিবর্তিত পরিস্থিতিতে বাতিল করে দিল হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকার গঠনের পর বিজেপি ওবিসি এ এবং ওবিসি বি তুলে দেয়। বলা হয় অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য এটি সংরক্ষণ রাখা হবে। হাইকোর্টের এই সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল তাও তুলে নেয় শুভেন্দু অধিকারীর সরকার। ফলে তৃণমূল আমলে নতুন নিয়ম জারি করা ওবিসি শংসাপত্রগুলি বৈধতা হারিয়েছে। সেই কারণেই বিচারপতি মান্থা তা বাতিল করে দিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর যারা নতুন করে ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন এবং সেই শংসাপত্র সংগ্রহ করেছিলেন তারা এর ফলে সমস্যায় পড়লেন। কারণ এই শংসাপত্র সংরক্ষণের জন্য আর বিবেচিত হবে না, তারা সকলেই সাধারণ শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হবেন। ওবিসি শংসাপত্র নিয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল এবার সেই জট কাটবে বলেই মনে করা হচ্ছে। হানকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে শটান পুকুরে, কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার। সদ্যই গাড়ি কিনেছেন স্বামী, স্বাভাবিকভাবেই ড্রাইভিং শিখছিলেন বধূ, তাতেই ঘটল বিপত্তি। হানকোরা হাতে গ্যারেজ থেকে বের করার সময় শটান গাড়ি নিয়ে পড়ল পুকুরে, পরিণতি মর্মান্তিক। গাড়ির ভেতরেই মৃত্যু হলো বধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কেষ্টপুরে। জানা গিয়েছে মৃতের নাম সুমিত্রা দাস। কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা তিনি। সদ্যই তার স্বামী একটি 4 চাকা কিনেছিলেন, সেটি চালানো শিখছিলেন সুমিত্রা। বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসেন বধূ। এরপর হাত পাকানোর জন্য গাড়ি বের করেছিলেন তিনি। তখনই ঘটে বিপত্তি। ব্রেকের বদলে অ্যাক্সেলেটারে পা দিয়ে ফেলেন সুমিত্রা। গাড়ি গিয়ে শটান গিয়ে পড়ে পুকুরে। নজর পড়তেই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রতিবেশীরা পুকুরে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে পেছনের দরজা খুলে মহিলা নিজেও বেরোনোর চেষ্টা করেন, কিন্তু তাতেও লাভ হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। 1.5 ঘন্টা চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা তিনি। সদ্যই তার স্বামী একটি 4 চাকা কিনেছিলেন, সেটি চালানো শিখছিলেন সুমিত্রা। বুধবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসেন বধূ। এরপর হাত পাকানোর জন্য গাড়ি বের করেছিলেন তিনি। মমতার দেওয়া বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কি হওয়া উচিত সংসদে বললেন শ্রমিক। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদলে যে বাংলা করা হবে না সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যও একই কথার পুনরাবৃত্তি করলেন। শ্রমিক সাফ বলে দিলেন, আগের সরকার সংখ্যা জেরে বাংলা নামের প্রস্তাব পাশ করেছিল। বিজেপি তখনও বিরোধিতা করেছে, এখনো করছে। বুধবার সংসদে কেরলের নাম বদল সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হচ্ছিল। কেরলের নাম বদলে কেরালাম করার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেটা নিয়েই একটি বিল আনা হয়েছে। সেই বিল নিয়ে বলতে গিয়ে তৃণমূলের ডেরেক ওব্রায়েন আক্ষেপের সুরে বলেন, আমরা 7-8 বছর ধরে রাজ্যের নাম বাংলা করার দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা কেরলের জন্য খুশি, কিন্তু কেন বাংলার দাবি মানা হলো না সেটা বুঝতে পারছি না। ওই বিল নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য 1947 সালের 20 জুন ঐতিহাসিক ভোটাভুটির ইতিহাস টেনে পশ্চিমবঙ্গ নামের গুরুত্ব বোঝান। তিনি প্রস্তাব দেন রাজ্যের নাম বাংলা নয়, আবার ইংরেজির ওয়েস্ট বেঙ্গলও নয়, বরং সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখা হোক। সংসদে শ্রমিক বলেন, আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। আমাদের নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে 1947 সালের 20 জুন। সেদিন কংগ্রেসও বলেছিল পাকিস্তান না পশ্চিম পাকিস্তান তা বিচার্য নয়। বাঙালি হিন্দুদের জন্য একটি আলাদা হোমল্যান্ড দরকার। ওয়েস্ট বেঙ্গলের বদলে শুধু বাংলা করলে সেদিন যারা শহীদ হয়েছিলেন, রক্ত স্নান করেছিলেন, তাদের অবদান বিস্মৃত হয়ে যাবে।
তাই ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বাঙ্গাল নয়, ঠিক যেমন বিহারের নাম পাটলিপুত্র হওয়া উচিত, তেমনি বাংলার নাম পশ্চিমবঙ্গ হওয়া উচিত। শ্রমিকের সাফ কথা, তৃণমূল জামানায় শুধু সংখ্যার জেরে পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করা হয়েছিল। একই সঙ্গে এদিন বিহারের বখতিয়ারপুরের নাম বদলের দাবিও জানান শ্রমিক। তিনি বলেন, কলকাতা থেকে নালন্দা দেখতে যেতে হলে বখতিয়ারপুর জংশনে নামতে হয়। সেই বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। আজ স্বাধীন ভারতে তার নামে স্টেশন থাকলে জাতীয় লজ্জা। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।